ফ্রান্সের যেই আপনার রাজাকারের বাচ্চাটা আছে, রাজাকারের অ্যাপোলজিস্ট, পাকিস্তানি ঔরসজাত পিনাকি ভট্টাচার্য, সে, তারপরে হাবাদুল্লাহ, সার্জিস আলম এবং যত রকমের এই সমন্বয়ক নামক জামাত শিবিরের BCD টিম আছে, তারা ঘোষণা দেয় বঙ্গবন্ধুর 32 নম্বরের ঐতিহাসিক বাড়িটি তারা গুড়িয়ে দেবে যদি মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগের পেজে বক্তৃতা করেন। তো মাননীয় প্রধানমন্ত্রীর শিডিউলড টাইম ছিল রাত 9টা, 8টা বাজে বা 7:30 বাজেই তাদের তোড়জোড় শুরু হয়ে যায় এবং তারা ভাঙা শুরু করে। এবং এটার মধ্যে বিএনপির ইশরাক হোসেন, সাদেক হোসেন খোকার ছেলে, মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক, সেখানে সে পুরোপুরি সাহায্য করে। পরবর্তী সময় আমরা বিভিন্নভাবে জানতে পারি, বিশেষ করে যে এই গুন্ডা বাহিনীর অন্যতম ইনকিলাব মঞ্চের হাদি সেটি সবার সামনে প্রকাশ করে দেয় যে বিএনপির এখানে ভূমিকাটা কি ছিল। তো ওই রাতে এমন একটা অবস্থা তৈরি হয়, আমরা সবাই খুবই আবেগপ্রবণ হয়ে যাই এবং এটা আমাদের সবার কাছে খুবই অবিশ্বাস্য থাকে। এটি শুধু বঙ্গবন্ধুর বাড়ি বলেই না, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তি সংগ্রামের পেছনে সেই বহু আগের থেকে এই বাড়িটি স্মৃতি বিজড়িত। এটির সাথে শুধু বাংলাদেশের স্বাধীনতা এখান থেকে ঘোষণা করা, 6 দফা থেকে শুরু করে অসংখ্য আন্দোলন সংগ্রামের সূতিকাগার, এটা নস্যাৎ করবার একটা বলবো যে ভয়ঙ্কর পরিকল্পনা ছিল, যে মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি মুছে দেওয়ার পরিকল্পনা। বঙ্গবন্ধু কন্যার ভাষণ ঠেকাবার আসলে যে উদ্দেশ্য ছিল না, এটা অনেকেই বুঝতে পেরেছে, আমরা বারবার বলেছি। কিন্তু সে রাতে যখন আমরা খুবই আবেগপ্রবণ হয়ে যাই, আমার মনে আছে আমি তখন ইংল্যান্ডে তখন অনেক রাত্রে 2-3টা বাজে, ভারতে সম্ভবত 6টা-7টা বাজে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি অসম্ভব রকমের ইমোশনাল ছিলাম এবং আমি টু বি অনেস্ট আমি ঠিকভাবে কথা বলতে পারছিলাম না তার সাথে। একটা পর্যায়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলি যে আপা, কোনোভাবে যদি সম্ভব হয় পশ্চিমাদের সাথে কথা বলা, এরা যা চায় তাও যদি আমরা মানে বলা যেতে পারে। সোজা কথা হচ্ছে যে আমি এত দ্রবীভূত হয়েছি, মানে আমাদের মতো দুর্বল চিত্তের মানুষ, আমার মতো আমি আমাদের মতো বলবো না, আমি ব্যক্তিগতভাবে বলবো যে এই ভয়াবহ অবস্থা দেখে আমি এতটা অসম্ভব রকমের ভয়ানক ফিল করছিলাম। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে তখন বললাম যে আপা, এই পশ্চিমাদের সাথে আপনি সম্ভব হলে যদি কথা বলা যায়, এদের সাথে একবার কথা বলা ভেবে দেখা। তো আমরা তো সাধারণ মানুষ, আমরা দ্রুত বিচলিত হই, দ্রুত কম্প্রোমাইজ করতেও শিখি। আমাদের দুর্বলতা, আমাদের ক্ষুদ্রতার কোনো শেষ আসলে নাই। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, আমি কথা বলছিলাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে। যদি বঙ্গবন্ধু হয় পুরো একটি দেশ, সেই দেশের সর্বোচ্চ পাহাড় বঙ্গবন্ধু কন্যা, তার বড় কন্যা শেখ হাসিনার সাথে। আপা আমাকে তখন বললেন যে তুমি একটু ঠান্ডা হও। আমাকে তিনি ঠান্ডা হওয়ার জন্য একটু সময় দিচ্ছিলেন, কিছু সেকেন্ড। তারপরে তিনি আমাকে যে কথা বললেন, আমি ফোনের এই পার থেকে আমার কান্না ঝরছে আর আমি নেত্রীর কথা শুনে যাচ্ছি। নেত্রী আমাকে বললেন, আমাকে কত দোষে অভিধা দেওয়া হয়, কত রকমের তকমা দেওয়া হয়েছে, আমি সমস্ত কিছু মাথা পেতে নেই, আমি চুপচাপ শুনি, আমি শুনতেই থাকি। আমি আমার নিজের ভাষাতে বলছি আপার যে কথাগুলো। তিনি আমাকে বলেছেন যে দেখো, আমি যদি কম্প্রোমাইজ করতাম পশ্চিমা শক্তির সাথে, তাহলে আমি অনেক আগেই কম্প্রোমাইজ করতে পারতাম। তোমার কি মনে আছে যে বিবিসিতে আমি একটা সাক্ষাৎকার দিয়েছিলাম? আমি বলছি জি আপা, আমার মনে আছে। আপনি তখন বলেছিলেন যে আমেরিকা আপনাকে উৎখাত করতে চায়, পশ্চিমারা আপনার পেছনে লেগেছে, এবং সংসদেও বলেছেন, এবং আপনি ভাষণ বক্তৃতাতে অনেকবার বলেছেন। তিনি বলেছেন যে তখন তিনি একটু মনে করিয়ে দিলেন যে তারা ওই মিজোরাম, মণিপুর ওই অঞ্চলটাতে একটা আলাদা রাষ্ট্র বানাতে চায়, ইস্ট তিমুরের মতো। এগুলো কিন্তু তিনি ওই দিন ফোনে আমাকে বলছিলেন, এবং তিনি যেই কথাটা সর্বশেষ বললেন যে বঙ্গবন্ধু কন্যা দেশ বিক্রি করে না। প্রিয় দর্শক, বিশ্বাস করেন, আপনাদের অনেক মানুষ আছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে অপছন্দ করেন, দেখতে পারেন না, আবার তার এত প্রেমিকা আছে, এত, অর্থাৎ তাকে ভালোবাসে,
তাকে মন থেকে বুক থেকে ভালোবাসে, এরকম অনেক মানুষ আছে, সব মিলিয়েই আছে। কিন্তু সমস্ত ভুল ত্রুটি আপনারা যেভাবেই বিশ্লেষণ করেন তাকে, ওই একটি সকাল বেলায়, অর্থাৎ ভারতের সকাল, ইংল্যান্ডের রাত, আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম এই দেশকে তিনি বুকের গহীন থেকে ভালোবাসেন। তিনি বলেছেন যে এই বাড়িটি তো শুধু আমার নয় বা আমাদের স্মৃতি বিজড়িত নয়, এটি তো তোমাদেরও, এই বাংলাদেশের মানুষ। যদি বাংলাদেশের মানুষ মনে করে এই বাড়িটি ভেঙে ফেলা দরকার, ভেঙে ফেলা, কিন্তু যা কিছু হবে আমি কখনো এই দেশকে কারো কাছে বিক্রি করব না। অথচ মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে কথা ওঠে, তিনি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছেন। গতকালকে বলেছি এবং আমি চ্যালেঞ্জও করছি আজকে, যে কেউ কি কোনো এখনো পর্যন্ত অফিসিয়ালি এই অবৈধ দখলদার বাহিনী গত এক বছর 1 মাস হলো, কেউ কি দেখাতে পেরেছে যে ভারতের সাথে এমন কোন চুক্তি হয়েছে যেই চুক্তিকে দেশ বিক্রি বলা যেতে পারে? আমি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি যখন এই ভিডিওটা দেই তখন আমার ইউটিউবে কমেন্ট আসে, আদানির কাছে এত বিঘা জমি, অত বিঘা জমি, এসব মূর্খ, এসব স্টুপিড। মানে এদের প্রোফাইলে গিয়ে দেখি হচ্ছে ক্লাস 8 পাস, 9 পাস, তারপর লিখে আছে ওয়ার্ক অ্যাট ফেসবুক। দেখলেই বোঝা যায় যে এগুলো হচ্ছে বস্তির পোলাপান। ওরা জানে না যে আদানির সাথে যে চুক্তি হয়েছে সেটি সুপ্রিম কোর্ট পরিষ্কার করে, এই দখলদার বাহিনীর সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলেছে যে আদানির সাথে বাংলাদেশের কোনো অবৈধ চুক্তি হয়নি। অথচ এই দালালের বাচ্চাগুলো, এই চামচাগুলো বারবার আমার ফেসবুকে তো কমেন্ট করতে পারে না, ইউটিউবে এসে কমেন্ট করছে, অমুক করেছে। তোমার ওদের সারা জীবনের ওই পাওয়ার এতটুকুই কমেন্টের মধ্যে, ওই কমেন্টের মধ্যেই ওই চোথা পড়ে আসবে, অমুকের বই পড়বে, তমুকের বই পড়ে আসে, এখানে চোথা ছাড়বে। কিন্তু কেউ একটা ডকুমেন্ট নিয়ে আসতে পারে না, একটা সার্টিফাইড ডকুমেন্ট, একটা নথি, একটা কন্ট্রাক্ট, একটা উদ্ধৃতি, যেখানে প্রমাণ করা যাবে যে মাননীয় প্রধানমন্ত্রী কিংবা আওয়ামী লীগ সরকার ভারতের কাছে এই দেশের সাথে এমন চুক্তি করেছে যেটা দেশ বিক্রির শামিল। অথচ আমেরিকার সাথে যে চুক্তিটা করেছে, প্রিয় দর্শক আপনারা দেখেছেন, সেই চুক্তির মধ্যে এমনও কথা আছে যে আমরা চায়না থেকে কোনো কমিউনিকেশনের দ্রব্যাদি কিনতে পারবো না। কাস্টমসে আমরা অন্য দেশের সাথে কি এক্সপোর্ট করি, কি ইম্পোর্ট করি, সেই পুরো ডাটা আমেরিকাকে দিতে হবে। আমরা যদি এগুলো গভীরভাবে ভাবি, আমাদের মনে হয় মাথা ঠিক থাকবে না। যাই হোক, এর আগের ভিডিওতে আমি বলেছি, এই ভিডিওতে আমি লম্বা করব না, মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলছিলাম। তো আমি যে নতুন বইটা লিখছি 5ই অগাস্টের নেপথ্যে, সেটার অংশ হিসেবে আমি অনেক মানুষের সাক্ষাৎকার নিয়েছি, গুরুত্বপূর্ণ মন্ত্রী, আমলা, গোয়েন্দা বিভাগের কর্মকর্তা, নানান ধরনের মানুষ, আর্মি অফিসার, পুলিশ অফিসার, নানান রকমের সাক্ষাৎকার নিয়েছি। তো আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ 3 জন ব্যক্তির সাক্ষাৎকার এর ভিতর আছে, মানে গুরুত্বপূর্ণেরও গুরুত্বপূর্ণ, মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আর কি। তারপরে একজন ব্যক্তি আমাকে বললেন, খুব দারুণ করে আমাকে বর্ণনা করলেন, যে এই যে আপনারা দেখেন যে এই কমিউনিস্ট আন্দোলন, আনু মোহাম্মদের আন্দোলন, অমুক মোহাম্মদের আন্দোলন, বা আপনারা সমাজতন্ত্র, কমিউনিজম এগুলো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যকার অর্থে এই যে সাম্রাজ্যবাদ বলে চিল্লায়, মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে সেই মানুষটা যিনি সত্যকার অর্থে এই সাম্রাজ্যবাদ বিরোধী একজন মানুষ। এই কারণে পশ্চিমারা তার উপরে খ্যাপা। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অসম্ভব রকমের মধুর ব্যবহার করেন আমেরিকার সাথে, ভারতের সাথে, চায়নার সাথে, এমনকি পাকিস্তানের সাথেও কিন্তু মানে হয়তোবা আমাদের নানান ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কোনো শত্রুতার সম্পর্ক কারোর সাথে করেননি। কারণ বঙ্গবন্ধুর কিন্তু একটা নীতি ছিল, কারোর সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব। তো মাননীয় প্রধানমন্ত্রী একচ্ছত্র আধিপত্য এই বাংলাদেশে হতে দেন নাই। তো এই প্রসঙ্গে ওই ভদ্রলোক আমাকে বলছিলেন যে
নিঝুম সাহেব, আপনি জানেন যে বঙ্গোপসাগরে 15টার মতো ব্লক আছে এই এলএনজি উত্তোলনের জন্য। প্রধানমন্ত্রী কিন্তু এককভাবে এগুলো একটা দেশকে দেয়নি, বা সবকিছু আমেরিকা পাগলের মতো হয়ে গেছিল, প্রত্যেকটা ব্লক তাদের চাই। তিনি এই ডিপসিতে দেননি। আমাদের মেনটেন্যান্সের জন্য বিভিন্ন বন্দর আমেরিকা চেয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী এগুলো জাপান, এগুলো চায়না, ভারত, বা আমাদের যেহেতু সক্ষমতা অনেক ক্ষেত্রে ছিল না কন্টেইনার বা বিভিন্ন ক্ষেত্রে, তিনি কোনো দেশকে যদি দিতে হন এমন দেশকে দিয়েছেন যেই দেশ সবচাইতে কম বিড করেছে, কম বিডে কম খরচে তিনি করতে পারবেন সেইভাবে। এর কারণ হচ্ছে তিনি বাংলাদেশে একটি সুনির্দিষ্ট দেশের কোনো আধিপত্য তৈরি করতে দিতে চান নাই। বারবার ট্যাগ করা হয়েছে, যেটা শ্রীলঙ্কাকে করা হতো, যে আমরা চায়নার ঋণের খপ্পরে পড়েছি। কিন্তু সাধারণ মানুষ তো এগুলো শুনতে গোয়ে বলস, যে এক কথা বারবার 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 বলবেন, মানুষরা বিশ্বাস করতে থাকবে। তো কেউ কোনো ভাবিনি যে চায়না থেকে যখন আমি 10টা টাকা আনবো, এই 10টা টাকা ফেরত দেওয়ার সিস্টেম, তার সুদ এত কম, আমাদের জন্য এত সহনশীল, কোনো কিস্তি মিস করলে সেটাও রেকটিফাই করবার সুযোগ থাকে। কিন্তু আমেরিকা কিন্তু তার থেকে যদি আমি লোন আনি, সে আমাকে লোন, প্রথমত লোন দিতেই চায় না, সে বিভিন্ন জায়গাতে আটকে রাখে এবং চড়া সুদে তার থেকেই আমাকে ইট কিনতে হবে, তার থেকে আমাকে এইটা কিনতে হবে, ওইটা কিনতে হবে। তো তখন তিনি যেটা করেছেন, চায়না থেকে লোন এনে এই ইনফ্রাস্ট্রাকচার গুলো করেছেন। ভারতের ব্যাপারে আসি। আমাকে আরেকজন ডিপ্লোম্যাট, আপনার নাম শুনলেই বলবেন আরে এই ভাইয়ের কথা বলছে, মানে উনি যথেষ্ট পরিচিত একজন মানুষ। সেই ভদ্রলোক আমাকে ব্যক্তিগতভাবে বলেছে যে ভারতে তিনি যখন যেতেন, আমি নিশ্চিত আজকে ভারতীয় হাই কমিশন কিংবা ভারতের কোনো গোয়েন্দা কর্মকর্তা বা যে কেউই দেখেন না কেন, উইথ ডিউ রেসপেক্ট, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশকে সবার আগে বিবেচনা করতেন। ভারতের অনেক কর্তাব্যক্তিরা একটু বিরক্ত হতেন যে উনি এত রিজিড কেন, এত এরকম বন্ধুরাষ্ট্র এত রিজিড করে উনি কন্ট্যাক্ট করতে চান কেন। মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু, এটা সত্যি কথা, তার এই বোল্ডনেসের জন্য সবাই খুব শ্রদ্ধা করতেন, যে তিনি দেশটাকে কিভাবে আগলে রাখছেন। এবং ভারত সবসময় বাংলাদেশের প্রতি একটা ব্যাপারে ভয়ানক রকমের প্লিজড ছিল, যেইটার কারণে আমাদের এই ভারত বিদ্বেষী অংশ বারবার আপনার গুজব ছড়া যে ভারতকে সব দিয়ে দিয়েছে। আজকে আমি এই সত্যটা বলি। সত্যটা হচ্ছে যে ভারত বাংলাদেশের বর্ডারে আওয়ামী লীগ আমলে এই সন্ত্রাসবাদকে এমন ভাবে নির্মূল করা হয়েছে, অসংখ্যবার ট্রাই করা হয়েছে যে ভারতের বর্ডারে গিয়ে একটা কেওয়াজ লাগানোর জন্য। সন্ত্রাসবাদী হামলা মিজোরামে, আপনার মণিপুরে, নানান জায়গাতে, এবং বর্ডার প্রচন্ড স্ট্রিক্ট করা হয়েছিল। প্রচুর গার্ড বাড়ানো হয়েছিল, সৈন্য সংখ্যা বাড়ানো হয়েছিল, যাতে দুই দেশের বর্ডার অল দ্য টাইম সেফ থাকে। এবং সেই কারণে ভারত অসম্ভব রকমের প্লিজড ছিল। এই যে একটা কথা বারবার বলা হয় না যে ভারতকে আমরা এমন কিছু দিয়েছি আজীবন মনে রাখবে, এটা বলে আপনি শুনলেই মনে হয় না। কারণ যখন আপনার ভারত বিদ্বেষী একটা ফ্লো আছে বাংলাদেশে, এবং ওই একই সময়ে এই ডায়লগটা হবে যে ভারতকে আমরা এমন কিছু দিয়েছি যা তারা আজীবন মনে রাখবে, তখন মনে হতে পারে ভারতকে মনে হয় সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে, আমাদের সম্পদ ভারতে পাচার করা হচ্ছে, সমস্ত কিছু। আদতে এই সীমানাকে, এই সীমান্তকে এমন ভাবে প্রোটেক্ট করা হয়েছে, সেটির কথাই তখন রেফার করা হয়েছে। ইয়েস, ভালোভাবে বুঝিয়ে না বলতে পারলে এরকম কনফিউশন তৈরি হয়, যেখানে একটা সংশয় আছে। কিন্তু আমরা 5ই আগস্টের পরে কি জানলাম? আমরা জানলাম যে এমন একটা চুক্তি ভারতের সাথে হয়েছে যে বাংলাদেশের গার্মেন্টসের পণ্য ভারত হয়ে যায়, যাতে বাংলাদেশ প্রতি মাসে সম্ভবত প্রায় 2000 কোটি টাকা বাঁচাতে পারে। আপনি একটু চেক করে নেবেন যে এটা বছরে 4000 কোটি না মাসে 2000 কোটি নাকি বছরে 2000 কোটি, এটা একটা ব্যাপার আছে যেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। তো একটা বড় টাকা সাশ্রয় হতো। এই যে বারবার আপনাকে বলা হচ্ছে ভারতকে দিয়ে দিয়েছে, এখন তো আপনার সময় এসেছে একটু রিইভ্যালুয়েট করার। ওকে, এখন তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেই, এখন তো আওয়ামী লীগ নেই,
এবার বের করেন আপনার সমস্ত চুক্তি। এবার আমি একটু আরাম করে দেখি যে কি চুক্তি হয়েছে, যেটা গত 54 বছর ধরে আমাকে শুনতে হয়েছে। পানির কথা বলছে। আচ্ছা, এই তিস্তার পানি নিয়ে প্রবলেমটা কি? এটি কি সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্যা, নাকি এটি পশ্চিম বাংলার সাথে কোনো সমস্যা হচ্ছে? ফেডারেল সিস্টেমটা কিভাবে কাজ করে? কেন্দ্র অর্থাৎ ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের কি ক্ষমতা আছে রাজ্যের উপরে এইসব পার্টিকুলার জায়গাতে প্রেশার দেওয়ার? মমতা ব্যানার্জির সাথে ডিলটা কি হচ্ছিল, কেন হচ্ছিল না? ফারাক্কার চুক্তি, পানি, এগুলো কি আমরা কি এগুলো দেখেছি? কিংবা আমরা কি কখনো এটা বিবেচনা করেছি যে ভারত সরকারকে ভারতের লোকেরা ফাটিয়ে ফেলেছে সমালোচনা করে, যে ছিটমহল দিতে গিয়ে বাংলাদেশকে এতগুলো জমি কেন দিয়ে দেওয়া হলো? আপনারা কি জানেন বাংলাদেশ কয়েকশো বিঘা একর জমি পেয়ে গিয়েছে, এক্সট্রা ভারত দিয়ে দিয়েছে। ওই ছিটমহল, বছরের পর বছর ভারতের সাথে এই ছিটমহল নিয়ে সমস্যা ছিল সেই 47-এর পর থেকে। সেটি মাননীয় প্রধানমন্ত্রী কেউ তো অ্যাপ্রিসিয়েট করে না। সমুদ্র, আমাদের সমুদ্র সীমা, আমরা কিন্তু যদি এমনই হতো আমাদের সাথে যেটা বলে, তাহলে তো আমরা নিজেদের ভিতরে নেগোসিয়েশনই করতাম। আমরা আন্তর্জাতিক আদালতে গিয়ে ওটা সেটেল করতে গেলাম কেন ভারতের সাথে? তো ভারত কিন্তু এই ব্যাপারে আমাদের সাথে শত্রুতা করেনি। আজকে যদি আমেরিকার সাথে একটা মামলা নিয়ে আমরা কোর্টে যাই, স্যাংশনের পর স্যাংশন খাবো, যে তোমার এত বড় সাহস, তুমি 200 নটিক্যাল মাইল আমার থেকে নিয়ে নিয়েছো বঙ্গোপসাগরের আদালতে গিয়ে, তুমি আমাকে আদালত দেখাও, এটা বলে স্যাংশন দিত। ভারত কি তা করেছে? এই যে এই সময়ে ভারত থেকে যে মরিচ আমদানি করছে, ডিম আমদানি করছে, কদিন পর পর দেখি চাল আমদানি করছে, কই হাহা রিয়েক্ট তো দেন না, কই তখন তো গালিগালাজ করেন না, কই তখন তো বলেন না যে এখন কেন আমাদের কৃষকদের উৎপাদন করতে পারতো, ভারত থেকে এনে দেশ শেষ করে দিয়েছে। এর কারণ হচ্ছে ভারত একটা হিন্দু রাষ্ট্র। আপনার সমস্যাটা ওই হিন্দুতেই। এটা আমরা বার বলেছি যে ভারতের সাথে আর কোনো সমস্যা নেই বাঙালির, মানে বাংলাদেশের একটা অংশের। ভারত যদি আজকে মুসলিম প্রধান দেশ হতো, আপনাদের আরেক চেহারা দেখা যেত। আমি এই সমস্ত কিছু ছাপিয়ে আমি শুধু আপনাদের কাছে আরেকটি বার প্রশ্ন করব যে এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হলো আমেরিকার সাথে, হোয়াট ইজ ইউর টেক, হোয়াট ইজ ইউর অপিনিয়ন? এই যে ফার্মাসিউটিক্যালস, এই যে পোল্ট্রি, এই যে জাহাজ শিল্প, এই যে কমিউনিকেশন, এই যে আমার ইপিজেড এর আইন, এই যে আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইন, এই যে আমার এগ্রিকালচার, এই যে আমার বায়োটেকনোলজি, সমস্ত কিছু যে আমেরিকার যা আইন আছে তার দেশে, সেটা আমার দেশেও বলবৎ থাকবে। সেটা নিয়ে আপনার মতামত কি? প্রশ্ন তুলেছেন কেন ভাই? তুমি আমার দেশের সমস্ত কিছু বিলিয়ে দিচ্ছ, কয় টাকা তুমি মুক্তি পাবে, কয় টাকা ট্যারিফ তোমার মাফ হবে সেই কারণে? না, সেটা করেনি। আপনি প্রশ্ন তোলেননি। আমি অবাক বিস্ময় নিয়ে শুধু দেখে যাচ্ছি যে আপনি আমেরিকার এই এনডিএ নিয়ে একটা প্রশ্ন আপনি করেননি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন যে চিলির আলেন্দেকে আমেরিকা মেরে ফেলেছে। তিনি যখন ক্ষমতায় এলেন তখন সমস্ত কিছু রাষ্ট্রীয়করণ করেছে। আপনারা জানেন যে ফিদেল ক্যাস্ট্রোর উপরে প্রায় 650 বারের কাছাকাছি হত্যা চেষ্টা করেছে। লুবুম্বা, কঙ্গোর, এরকম আপনার সুকর্ণ কত মানুষকে মেরেছে, তারা অন্তরীণ করেছে আমেরিকার এই প্ল্যানে। তারা এই মাননীয় প্রধানমন্ত্রীকে 16 বছর তিনি আমেরিকা, চায়না, ভারতকে নানানভাবে তিনি ব্যালেন্স করে এই দেশটাকে এগিয়ে নিয়ে গেছেন। একজন নারী, 80 বছর বয়স্ক একজন নারী, যেই অপরূপভাবে এই দেশটাকে কন্ট্রোল করেছে, পশ্চিমা বিশ্বকে নানানভাবে, কারোর সাথে শত্রুতা না করে। তো আমেরিকা তার শত্রুতা করেছেই, কারণ আমেরিকা এই দেশে বেইস করতে চায়। আপা আমাকে বলেছেন যে আমাকে তারা সরাবার একটা বড় রিজন হচ্ছে এই দেশে তারা এমনি এসেছে মায়ানমারকে, ভারতকে এবং চায়নাকে তারা স্ক্রু টাইট দিবে।
তারা দেখে নেবে এবং তোমরা এটা দেখবে এই দেশটাকে, আমরা একটা খুবই গরিব একটা রাষ্ট্র, আমাদের যুদ্ধ করার ক্যাপাবিলিটি আছে, তারা আমাদের ঘাড়ের উপরে বন্দুক রেখে ভারতে ফায়ার করবে, আমাদের ঘাড়ের উপরে বন্দুক রেখে তারা চায়নাতে ফায়ার করবে, মায়ানমারে ফায়ার করবে। এই লোড আমি, আপনি, আমরা নিতে পারবো? মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশিদেরকে ঝামেলা মুক্ত, যুদ্ধ মুক্ত রাখতে চেয়েছিলেন, আর এই যুদ্ধের মধ্যে ঢুকে আপনারা তালি বাজাচ্ছেন। চমৎকার চমৎকার, এখন মাননীয় প্রধানমন্ত্রী নেই। আমি এই শিক্ষিত তরুণ সমাজ বা মধ্যবিত্ত সমাজ বা যারা শিল্প সাহিত্যের চর্চার মধ্যে আছে, তারা বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ। আমি তাদেরকে বলবো যে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা পড়েন, আপনি নিজে একটা ভিডিও বানান এবং বলতে থাকেন ক্রমাগতভাবে কি করছে ইউনূস, এই দেশটাকে শেষ করে দিচ্ছে। এটার বিনিময়ে ইউনূস তার 666 কোটি টাকা মকুফ পেয়েছে, ইউনিভার্সিটি করেছে, তার নিজের নামে হাসপাতাল করছে, তার ব্যক্তিগত ট্যাক্সের টাকা হাজার হাজার কোটি টাকা সে আপনার ট্যাক্স লুটে নিচ্ছে। কিছু করছেন না, কিছু বলছেন না, বলুন।